মা যেখান থেকে ডিভোর্স নিয়ে চলে আসে সেই বাড়িতে আজ বউ হয়ে যেতে হচ্ছে আমার। মা কখনো এ বাড়িতে পা রাখতে দেয়নি আমাকে, কিন্তু মায়ের মৃত্যুর পর সে বাড়িতে যেতে হচ্ছে। ওরা মাকে অনেক অত্যাচার করেছে, তাই মা বাধ্য হয়ে বাড়ি থেকে চলে আসে। মনে ভয় হচ্ছে, যদি আমার স্বামী একজন খারাপ মানুষ হয়, অত্যাচার করে, তখন কোথায় ঠিকানা হবে আমার। হঠাৎ কেউ আমার মাথায় হাত রাখে। নিজের ভাবনা থেকে বাইরে এসে গাড়ি থেকে নেমে পড়, সবাই তোকে বরণ করে ঘরে তুলে নেবে। নিলয় চৌধুরীর মেয়ে বাড়িতে ফিরে এসেছে, এই বাড়িতে বউ হয়ে। আজ সবাই আনন্দ করবে। এই বৃদ্ধ মানুষ আর কেউ না, আমার বাবা। আমার জন্মের আগে মা এ বাড়ি থেকে বের হয়ে যায়, তাই ওনার মুখ ভালো করে দেখা হয়ে ওঠে নাই। কিন্তু উনি আমার জীবন থেকে সুখ কেড়ে নিয়ে এখন আমার সামনে ভালো মানুষ হিসেবে নাটক করছে। গাড়ি থেকে নেমে যাই আমি, বরণ করে ঘরে তুলে নেয় সবাই। ফুল দিয়ে সজ্জিত একটা রুমে বসে থাকতে হচ্ছে। আরে ছোট সাহেব বিয়ে করে বাড়ি না এসে কোথায় চলে গেছে? বড় সাহেব জোর করে বিয়ে দিয়েছে এই মেয়ের সাথে। ছোট সাহেব অনেক রাগী, এই মেয়ে কী করে ওনার সাথে থাকবে? আমি সবার কথা শুনে মনে মনে চিন্তা করি, যদি উনি অনেক রাগী আর খারাপ হয় তাহলে আমার উপর অত্যাচার করবেন, কিন্তু তাকে প্রতিবাদ করতে শিখতে হবে। আর এ বাড়িতে যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা পূরণ করতে হবে। তবে মেয়ে খুব সুন্দরী। ছোট সাহেব যেমন সুন্দর দেখতে, বউ তেমন দেখতে। একদম মানিক জোড়া, দারুণ মানাবে। শরীর বেশ খারাপ হয়ে গেছে সকাল থেকে। বিয়ে নিয়ে যা নাটক হয়েছে, যার সাথে বিয়ে হয়েছে তাকে এক নজর দেখার ভাগ্য হয়ে ওঠে নাই। আর এখন উনি কোথায় চলে গেছে কে জানে। চোখে ঘুম চলে আসে, সকাল হয়ে যায়, ঘুম থেকে উঠে পড়ি। কিন্তু ফোনে কথা বলতে শুনে পিছনে ফিরে দেখি, সরি ফাহিম, কালকে একটু ঢাকার বাইরে যাই, সেই জন্য মিটিং করতে পারি নাই। তবে আজকে ভুল হবে না, তুমি আবার সবাইকে আসতে বলে দাও। এই লোক আমার রুমে কী করছে? আপনি কে? আমার রুমে অনুমতি ছাড়া প্রবেশ করলেন? এত সাহস হয় কী করে? রুমে ঢুকতে হলে নক করে ঢুকতে হয়, জানেন না আপনি? আমি ফোন রেখে পেছনে তাকিয়ে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে। খুব বেশি বয়স না মনে হচ্ছে, কলেজে পড়ে। যার সাথে বিয়ে হয়েছে তাকে দেখি অবাক হয়ে গেলে হবে। আর সাহস আমার অনেক, ভবিষ্যতে আপনার সাহসের সাথে পরিচয় হয়ে যাবে। ও, তাহলে আপনি সেই যার সাথে বিয়ে হয়েছে আমার কালকে? সারা রাত কোথায় ছিলেন আপনি? বাসরাতে নতুন বউকে রেখে প্রেমিকার সাথে সময় কাটাতে তার বাড়িতে রাত কাটিয়ে চলে আসলেন? বাহ, বিয়ের পরের দিন বউ হয়ে গেলেন দেখি, আর আমি যার সাথে ইচ্ছা তার সাথে সময় কাটিয়ে বাড়ি ফিরে আসি। সেই বিষয়ে আপনাকে ভাবতে হবে না। আমি শুধু বড় আব্বুর জন্য বিয়ে করেছি, আমার থেকে কোনো আশা করবেন না আপনি। শুনুন, আমি আপনাকে খুশি হয়ে বিয়ে করি নাই, বাধ্য হয়ে বিয়ে করতে হয়েছে। ভালো হয়েছে আপনি বিয়ে মেনে নেন নাই। যদি আপনি রাজি থাকেন তাহলে আমরা কয়েকদিন পর বিয়ে ভেঙে দিতে পারি। আমি রাজি, কিন্তু বিয়ে শেষ করতে হলে 6 মাস একসাথে থাকতে হবে, কারণ ডিভোর্স 6 মাস একসাথে না থাকলে হয় না। ঠিক আছে, 6 মাস একসাথে থাকতে রাজি আমি, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, প্রেমে পড়া বারণ। আমার আপনার মতো মেয়ের প্রেমে পড়তে বয়ে গেছে। যদি ফারহান চৌধুরী ইচ্ছে করে তাহলে আপনার মতো 100 মেয়েকে প্রেমে ফেলতে পারে। আপনি 100 মেয়ে নিয়ে থাকেন বা 200 মেয়ে নিয়ে, সেই বিষয়ে কোনো মাথা ব্যথা নাই আমার। শুধু আমার থেকে দূরে থাকতে হবে, কথাটা মনে রাখতে হবে। আপনার কাছে থাকতে চাই না আমি। শুধু একটা কথা বুঝতে পারি না, আপনি বড় আব্বুর মেয়ে হয়ে এত খারাপ ব্যবহার করতে জানেন কেমন করে? শুনুন, জন্ম দিলে কেউ বাবা হয়ে যায় না, আর আমি ওনার কেউ হই না। শুধু ঘৃণা করি এ বাড়ি আর এ বাড়ির মানুষকে। আপনি কাকে ঘৃণা করেন সেটা আপনার বিষয়, কিন্তু আমি চাই আপনি আমাকে ঘৃণা করেন আর এই 6 মাস আমার থেকে দূরে থাকবেন। আমার রাগ কিন্তু অনেক বেশি, তাই কোনো বিরক্ত করবেন না, মনে রাখবেন কথা সব। ঠিক আছে, মনে থাকবে। আমি আর আপনি বিবাহিত, কিন্তু আলাদা। ঠিক আছে। আমি ফ্রেশ হতে ওয়াশরুমে যাই। বাহিরে এসে দেখি মেয়েটা ঘরে নেই, মনে হয় বাহিরে গেছে। আমি খাবার খেতে নিচে যাই। আমি খাবার টেবিলে, সবাই বসে ওনার জন্য অপেক্ষা করছে। আমি নতুন বউ, তাই কাজ করতে হবে না, কিন্তু হাতে হাতে জরিনা খালা সাহায্য করি। খালা খুব ভালো এ বাড়ির কাজের লোক, কিন্তু সবাই ওনাকে খালা হিসেবে সম্মান করে। খাবার টেবিলে গিয়ে বসে পড়ি। বড় আব্বু আর মা বাবা অনেক সময় ধরে অপেক্ষা করছে। ফারিস, তোর আর আধার তো বিয়ে হয়ে গেছে, কিন্তু কোনো অনুষ্ঠান করা হলো না, তাই একটা ছোট অনুষ্ঠান করতে চাই। বড় আব্বু,
তুমি বিয়ে করতে বললে আমি সেটা মেনে নিয়েছি। এখন সবাইকে জানাতে হবে সেটা আমি মেনে নেব না। আর বিয়ে হয়েছে সেই বিষয়ে কেউ জানবে সেটা আমি চাই না, কারণ এই বিয়ে মেনে নিতে আমার একটু সময় লাগবে। তাই যখন সময় হবে তখন সবাইকে সত্যি জানিয়ে দিও, কিন্তু এখন না। মানে না। আচ্ছা ঠিক আছে, তোকে জোর করব না আমি, কিন্তু আধার এই শহরে নতুন, তুই ওকে কলেজে অ্যাডমিট করে দিতে যা। উনি ছোট বাচ্চা না, ওনাকে নিয়ে যেতে হবে। আর তুলি আছে, ওর সাথে চলে যাবে। আমার অনেক কাজ আছে, সব সময় তোমার মেয়েকে নিয়ে বসে থাকতে পারবো না। দয়া করে একটু শান্তি দাও বড় আব্বু। ফারিস, তুই জেদ করবি না। আর তোর কাজের জায়গা থেকে কলেজ খুব দূরে না। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তাই হবে, কিন্তু ফারিস ফারহান চৌধুরী লেট করা পছন্দ করে না, তাই তাড়াতাড়ি রেডি হয়ে গাড়িতে আসতে বলবে। আমি শুধু কথা শুনে যাচ্ছি, ওনার সাথে যেতে হবে। কালকে কাজের মেয়ে সত্যি বলেছে, উনি অনেক রাগী। আমি রেডি হয়ে গাড়িতে বসে যাই, তুলিও আসে। তুলি আমার ননদ, বেশ ভালো মেয়ে। বিয়ের দিন ওর সাথে কথা হয়, আমরা অনেক ভালো বন্ধু হয়ে যাই। ভাবি, তুমি আর ফারিস ভাইয়া পিছনে বসে যাও, আমি সামনে বসে যাই। তুলির মুখে ভাবি ডাক শুনে একটু অবাক হই। আসলে এই ডাক আমার কাছে নতুন, তাই কিছু না বলে পিছনে বসে যাই। উনি চুপচাপ ফোনে নিউজ দেখছে। পুরো রাস্তায় অনেক মানুষ আছে, কিন্তু গাড়ির ভিতরে অনেক নীরবতা মনে হচ্ছে। এখানে কেউ নাই, আমি শুধু চুপচাপ বসে থাকি। যদি উনি বকা দেন তাহলে? তুলি গাড়ি থেকে নাম, আমার একটু ওনার সাথে কথা আছে, তুই বাইরে গিয়ে দাঁড়িয়ে থাক। উনি আমার সাথে কথা বলবেন শুনে ভয় করছে। আমাকে বকবে না তো? কিন্তু আমি ভুল কী করেছি সেটা বুঝতে পারছি না। মেয়ে শুনুন, কলেজে অ্যাডমিট হলে আপনি যে বিবাহিত সেটা বলতে হবে না। আর ফারিস ফারহান চৌধুরী আপনার হাজব্যান্ড, সেটা কেউ জানতে যাতে না পারে। সবাইকে জানাতে হবে আপনি তুলির বন্ধু। ফারিস নাম ভুল করে নিজের মুখে আনতে যাবেন না, তাহলে খুব খারাপ হয়ে যাবে। আমি কোনো কথা না বলে মাথা নাড়িয়ে সম্মতি দিই। গাড়ি থেকে নেমে পড়ি, মনে হয় শ্বাস নিতে কষ্ট হচ্ছে। উনি বকা দেন নেই। তুলি দাঁড়িয়ে আছে, ও আমার কাছে আসে। তোমাকে কি ভাইয়া বকা দিয়েছে? আসলে ভাইয়া একটু এরকম, সবাই ভাইয়ার রাগ দেখে ভয় পায়। বাড়িতে শুধু বড় আব্বু ছাড়া কেউ ভাইয়ার সাথে কথা বলতে সাহস করতে পারে না। মা বাবা সবাই শুধু জরুরি কথা বলে। ও, তাহলে গাড়িতে তুমি তাই চুপ করে থাকলে? আমি মনে করেছি তোমার কথা কম বলা পছন্দ, আর তোমার ভাইয়া বকা দেয় নাই আমাকে। সে শুধু সবাইকে বিয়ের বিষয়ে জানাতে নিষেধ করেছে। ও, তুমি বেঁচে গেলে। না হলে ভাইয়া যে রাগী, আর আমি অনেক কথা বলি, কিন্তু বেশি কথা বললে ভাইয়া বকা দেয়, সেই জন্য চুপ থাকতে হয়। আচ্ছা, কলেজে তোমাকে ভাবি বলে ডাকতে পারবো না, কিন্তু কি বলে ডাকবো? তুমি আমার নাম ধরে ডাকবে। আমার নাম আধার, আর আমরা একসাথে পড়াশোনা করব, তাই তুমি আমার বন্ধু। আচ্ছা, তুমি কলেজ ঘুরিয়ে দেখাবে না? আমি ওর কথা শুনে খুশি হয়ে যাই। সত্যি বড় আব্বু অনেক ভালো একজন মেয়েকে এ বাড়ির বউ করে নিয়ে এসেছে, কিন্তু ফারিস ভাইয়া ওকে মেনে নেবে যে রাগী ভাইয়া। আমি পুরো কলেজ ঘুরিয়ে দেখাই। কলেজ খুব সুন্দর পরিপাটি করে সাজানো দেখে পছন্দ হয়ে যায়। কিন্তু আচ্ছা, বড় আব্বু যদি ভালো হয়, তাহলে মা বাড়ি ছেড়ে চলে গেছে কেন? সত্যি বড় আব্বু দোষ করেছে, না অন্য সত্যি লুকিয়ে আছে এর পেছনে? আধার সবার সাথে পরিচয় হয়ে নেয় প্রথম দিন। খুব সুন্দর করে কেটে গেল ওর। তুলি আর আধার বাড়ি ফিরে আসে, নিজের রুমে যায়। ফারিস বাড়ি ফিরে আসে নাই, তাতে আধার একটু শান্তি পেয়ে যায়, কারণ ফারিস থাকলে যদি বকে। আমি একটু ফ্রেশ হয়ে নিচে যাই, দেখি আমার শাশুড়ি রান্নাঘরে রান্না করছে। বাড়িতে অনেক কাজের লোক আছে, তবুও উনি রান্না করছে, মনে হয় উনি বেশ পরিশ্রম করে। আমি রান্নাঘরে যাই। আরে আধার, তুমি এখানে কেন? নতুন বউ রান্নাঘরে আসতে নেই মা, রুমে গিয়ে যাও। আর যদি কোনো দরকার থাকে জরিনা বা অন্য কাউকে ডাক দেবে, নিচে আসতে হবে না। আরে কোনো সমস্যা নাই আম্মু, আসলে ঘরে বসে থাকতে ভালো লাগছে না, তাই বাইরে আসি। আর আপনার কোনো সাহায্য লাগলে বলেন, আমি করে দিই। আম্মু ডাক শুনে বেশ খুশি হয়ে যান, আর ওর ব্যবহার দেখে ভালো লাগে। সাহায্য করতে হবে না, আর তুমি রান্না করতে পারবে না। আম্মু, মেয়ে হয়ে যদি রান্না করতে না পারি তাহলে কেমন করে হবে? আমি সব রান্না করতে পারি। আম্মু মৃত্যুর আগে অনেক অসুস্থ ছিল, ঘরে সব কাজ আমাকে করতে হয়েছে, তাই রান্না করতে কোনো অসুবিধা হবে না। আমার আম্মু সব সময় বলে মেয়ে হয়ে ঘরে সব কাজ জানতে হয়। আর আম্মু সব সময় আপনার কথা বলেছে, আপনি অনেক ভালো। আসলে তোমার শ্বশুর আর আমার প্রেমের বিয়ে হয়েছে, তাই তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে, কিন্তু ভাইজান বিয়ে করতে একটু সময় নেয়। যখন ফারিস পেটে তখন তাদের বিয়ে হয়, কিন্তু ভাবি অনেক ভালো ছিলেন,
বোনের মতো আদর করতেন। আর উনি থাকতে বাড়ির সব কাজ উনি করতেন। কিন্তু হঠাৎ করে আম্মু কথা বলতে বলতে থেমে যায়। কি হয়েছে আম্মু হঠাৎ করে? পরে কি? না, পরে কিছু না। তুমি কফি তৈরি করে দাও, ফারিস চলে আসবে। ও কফি না পেলে রাগ করবে। আমি কফি রেডি করি, তখন উনি চলে আসে। আমি দেখি আম্মু আর সেই মেয়ে রান্না করছে। দুইজন বেশ বন্ধু হয়ে গেছে মনে হয়। আর মা সবার সাথে খুব সহজভাবে মিশে পড়ে। আম্মু জরিনা খালাকে দিয়ে রুমে কফি পাঠিয়ে দাও, মাথা ব্যথা করছে, আর যেন ডাকতে না হয়। এই যে ফারিস চলে এসেছে বৌমা, তুমি কফি নিয়ে যাও, দেরি হলে রাগ করবে কিন্তু। আমি বাধ্য হয়ে কফি নিয়ে যাই। কী করব, মায়ের সামনে কিছু বলতে পারি নাই, কিন্তু কফি যদি ভালো না হয় তাহলে যদি বকা দেন। আমি রুমে যাই একটু ভয় নিয়ে, ওনাকে কফি দিই। এই নেন আপনার কফি। আমি হাত থেকে কফি নিয়ে খাওয়া শুরু করে দিই। আজ কফি খেতে বেশ ভালো হয়েছে। এই বাড়িতে এত ভালো কফি কেউ বানাতে পারে না। তাহলে এই মেয়ে কফি তৈরি করেছে? কিন্তু কেন? আমি খুব ভালো করে কফি খাওয়া শেষ করলাম। একটু ভয় নিয়ে জিজ্ঞেস করি, কফি কি খেতে খারাপ হয়েছে? যদি খারাপ হয় আর কখনো নিয়ে আসবো না। আমি ওর কথা শুনে একটু হাসি। সকালে অনেক বলেছে মুখে মুখে, কিন্তু এখন ভয় পেয়ে বলছে। আমি কত রাগী তার সাথে পরিচয় হয়ে গেছে মনে হয়। কফি বেশ ভালো খেতে হয়েছে। রোজ যদি এরকম কফি তৈরি করেন তাহলে ভালো হবে। আর আমার অনেক রাগ ঠিক আছে, কিন্তু বিনা কারণে বকা দেই না আমি। ওনার মুখে কফি ভালো হয়েছে শুনে খুশি হয়ে যাই আমি। কফি ভালো বানাতে পারি সেটা সবাই বলে, কিন্তু উনি যখন বললেন তখন অন্যরকম একটা খুশি হচ্ছে। যদিও এর কারণ জানা নাই, তবে লোকটা খুব খারাপ না, একটু ভালো আছে। কি হয়েছে আপনার? এখানে দাঁড়িয়ে না থেকে যান, পড়তে বসেন। কলেজে অ্যাডমিট হলে তো হবে না, মন দিয়ে পড়াশোনা করতে হবে। শুধু শুধু বড় আব্বুর টাকা খরচ হবে, এটা আমি মেনে নেব না। এই কথা শুনে একটু রাগ হয়। শুনুন, আপনার বড় আব্বুর আমার পড়াশোনার জন্য কোনো টাকা দিতে হবে না। আমি নিজের খরচ নিজে চালিয়ে নিতে পারি। আর কলেজে অ্যাডমিট হয়ে পড়াশোনা করতে হয় সেটা জানি, তাই ঠিক সময় পড়তে বসে যাব। বিকাল 6টার সময় কেউ পড়ে না নিশ্চয়ই। আর আমি যথেষ্ট টাকা রোজগার করি, তাই একদম খোঁটা দিয়ে কোনো কথা বলবেন না। বাহ, মেয়েটা দেখি বেশ কথা বলতে পারে। ফারিস চৌধুরীর মুখের উপর কেউ কথা বলে না, আর এই মেয়ে বলল। আর কারো সম্মানে আঘাত লাগলে সে কথা বলবে, আমার একটু বুঝে কথা বলা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, সরি, বুঝতে পারি নাই। কথা শুনে আপনি কষ্ট পেতে পারেন। আমি শুধু চাই আপনার পড়াশোনা ঠিক করে করেন। 6 মাস পরে যখন চলে যাব তখন এত আমার পড়াশোনা নিয়ে চিন্তা করে কি হবে? এই কথা বিড়বিড় করে বলে রুম থেকে বের হয়ে তুলি রুমে যায়। এই লোকটা আসলে একটা জঘন্য লোক আর অনেক খারাপ মানুষ। আরে ভাবি, তুমি এখানে বাইরে দাঁড়িয়ে কেন? রুমে আসো। আর কাকে বিড়বিড় করে গালি দিলে? আর কাকে গালি দিব? তোমার ভাইকে। আচ্ছা, উনি এমন কেন? এই মনে হয় ভালো, ঠিক তখন আমাকে ভুল প্রমাণ করে দেয়। একটা জঘন্য লোক উনি। আরে ভাইয়া একটু এরকম সবার সাথে ঠিক ফ্রি না, কিন্তু তুমি অনেক লাকি। ভাইয়া তোমার জামাই, কারণ ভাইয়া রাগী কিন্তু খারাপ না, সহজে কাউকে ভালোবাসে না। কিন্তু যদি একবার কাউকে ভালোবাসে তাহলে অনেক যত্ন নেয়। শোনো, তোমার ভাইয়া কেমন সেটা জেনে কোনো কাজ নাই আমার। উনি একটা জঘন্য লোক সেটা আমি জানি। আচ্ছা একটু গল্প করি, আর মাগরিবের আজান দিলে নামাজ পড়তে বসে যাব। আচ্ছা ঠিক আছে। আমরা অনেক গল্প করি। আজান দিলে ভাবি চলে যায়, আমি পড়তে বসে যাই। আমি রুমে চলে আসি, ওযু করতে ওয়াশরুমে চলে যাই, বের হয়ে নামাজ পড়তে বসে যাই। উনি কোথায় সেটা দেখি না, মনে হয় ছাদে গেছে। অবশ্য ভালো হয়েছে। আমি রুমে আসি, এসে দেখি মেয়েটা নামাজ পড়ছে। হিজাব পরে কোনো মেয়েকে এত সুন্দর লাগে সেটা না দেখলে বুঝতে পারবো না। মেয়েটি কিন্তু খারাপ না। বড় আব্বুর মেয়ে ভালো হতে হবে, কিন্তু বড় আব্বু আমার সাথে বিয়ে দিয়ে ভুল করে ফেলেছে, কারণ আমি অনেক খারাপ। আচ্ছা 6 মাস পরে চলে যাবে, তাই এই মেয়ের প্রতি দুর্বল হলে চলবে না। ফারিস রুমে এসেছে, টুপি নিয়ে মসজিদে নামাজ পড়তে যাবে, কিন্তু আধারকে দেখে সব ভুলে গেছে, তাই টুপি নিয়ে বাইরে চলে যায়। অন্যদিকে আধার নামাজ শেষ করে টেবিলে যায়, বই বের করে। আসলে সে ডাক্তার হয়ে নিজের মায়ের স্বপ্ন পূরণ করতে চায়, কিন্তু সে একজন ডিজাইনার সেটা কেউ জানে না। ওর মা ডিজাইন করা পছন্দ করে না, তাই মাকে লুকিয়ে এই কাজ করে। ওর একটা অফিস আছে, কিন্তু সেটা কেউ জানে না একজন মানুষ ছাড়া। সেটা কে পরে জানা যাবে। আমি পড়াশোনা করতে থাকি। ছোটবেলা থেকে আমি খুব মেধাবী, সব ক্লাসে প্রথম হয়ে অনেক পুরস্কার আছে আমার। ভালো রেজাল্ট করে মেডিকেলে খুব সহজে চান্স হয়ে যায় আমার। পড়াশোনা করতে থাকি, তখন উনি রুমে আসলেন।
কোনো কথা না বলে মনোযোগ দিয়ে প্রায় 3 ঘন্টা পড়াশোনা করি। আজ কলেজের প্রথম দিন, তাই একটু চাপ কম। নিজের ডিজাইন খাতা বের করে আঁকা শুরু করি। 7 দিন একটা কোম্পানির সাথে ডিল আছে, কিন্তু আমি বিজি থাকবো, তাই আমার পেয়ে যাবে। আমি দেখি মেয়েটি খুব মনোযোগ দিয়ে কী করছে আর একটু ভাবুক হয়ে কাজ করছে। আসলে মেয়েটা অদ্ভুত। না ফারিস, তুই একদিনে এই মেয়েকে অনেক আপন করে ফেললি। তুই ওর থেকে দূরে থাকবি, 6 মাস পরে ও চলে যাবে, মনে রাখবি। এই ফারিস, তুই আর আধার নিচে চল, খাবার খেতে হবে, সবাই অপেক্ষা করছে। মায়ের ডাকে নিচে চলে যায় সবাই। খাবার খাওয়া শুরু করে দেয়। ওই মেয়ে একটু জরিনা খালাকে সাহায্য করতে থাকে। আসলে এই বাড়িতে পুরুষ আগে খাবার দেওয়া শুরু করে, পরে সবাই নিয়ম একটু পোড়ানো হলে সবাই সেটা মেনে চলে। সবাই খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে যায়। আমি রান্নাঘরে যাই, সেখানে খালা কাজ করছে, তাই একটু সাহায্য করতে থাকি। সব কাজ শেষ হলে নিজের রুমে যাই। উনি টেবিলে বসে কিছু কাজ করতে থাকেন। হঠাৎ রুমে সেই মেয়েকে দেখি। একটু রাগ করেছে মনে হয় কথা শুনে। কোনো কথা না বলে আবার কাজে ফোকাস করি। এই ফারিস ফারহান চৌধুরী, একটু আগে অনেক কথা শুনিয়ে দিয়েছি। একটা জঘন্য লোক উনি। রাত অনেক হয়ে গেছে, কিন্তু ছাদে যেতে ইচ্ছে করছে, আর এই ঘরে তখন ফিরে আসব যখন উনি ঘুমিয়ে পড়বেন। মেয়েটা চলে যাবে তখন ডাক দিই। ওর নাম মনে হয় আধার, তাই সে নাম ধরে ডাক দিই। আধার, একটু এখানে বসে যান, আমার কিছু কথা আছে আপনার সাথে। আমার মনে একটু ভয় করছে, কারণ যদি বকা দেয় তখন কি হবে। তবু একটু সাহস নিয়ে চেয়ারে বসে যাই। আপনার সাথে আমার বিয়ে হয়েছে, কিন্তু এই বিয়ে কখনো মেনে নিতে পারবো না আমি, কারণ বিয়ে বিষয়টা আমি বিশ্বাস করি না। মনে হয় একটা ঝামেলা। কিন্তু শুধু বড় আব্বু বলেছে আপনাকে বিয়ে করতে, সেই জন্য বাধ্য হয়ে রাজি হতে হয়েছে। বড় আব্বুকে আমি অনেক ভালোবাসি, কিন্তু আপনি তাকে ঘৃণা করেন। তার যথেষ্ট কারণ আছে আপনার কাছে, কিন্তু আমার মনে হয় আপনি একটু বড় আব্বুকে বুঝতে চেষ্টা করেন। সে মানুষ হিসাবে খুব ভালো। আপনার মায়ের সাথে কি হয়েছে সেটা আমি জানি না, তবে বড় আব্বু খারাপ মানুষ না, সেটা বলতে পারি। আমি ওনার কথা শুনে কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে যাই। একটু চিন্তা করি, আসলে বড় আব্বু কিন্তু খারাপ মানুষ না, বেশ ভালো ব্যবহার করে সবার সাথে। তাহলে মায়ের সাথে খারাপ ব্যবহার কেন করেছেন? আসলে সত্যি ঘটনা কি সেটা জানতে হবে। হঠাৎ ভাবি ডাক শুনে পেছনে ফিরে তাকিয়ে দেখি তুলি। আমি ভাবিকে দাঁড়িয়ে থাকতে দেখে একটু ডাক দিই। সে পেছনে ফিরে তাকায়। আরে ভাবি, তুমি এখানে কি করো? রুমে যাও, রাত অনেক হয়েছে। তাড়াতাড়ি না ঘুমিয়ে পড়লে সকালে উঠবে কি করে? কলেজে যেতে হবে। আমি তুলির কথা শুনে একটু হাসি দিই। আসলে তুলি, রুমে একটু দম বন্ধ লাগছে, তাই একটু ছাদে যেতে ইচ্ছে করছে। আর তুমি চিন্তা করবে না, কলেজে সঠিক সময়ে চলে যাব। আরে এখন অনেক রাত হয়ে গেছে, ছাদে গেলে ভাইয়া বকা দেবে। আর তোমাকে বড় আব্বু তার রুমে যেতে বলেছে, সে কিছু কথা বলবে তোমার সাথে। বড় আব্বুর নাম শুনে হাসি মুখ একটু কালো হয়ে যায়, কারণ সত্যি ঘটনা আসলে কি সেটা এখনও জানা হয় নাই। তাই এই বড় আব্বুকে আমি ঘৃণা করি, কিন্তু উনি আমার সাথে কী কথা বলবে? ভাবির হাসি মাখা মুখ কালো হয়ে গেছে বড় আব্বুর নাম শুনে, কিন্তু আমি কোনো কথা না বলে নিজের রুমে চলে যাই। একটু চোখ বন্ধ করে শ্বাস নিয়ে বড় আব্বুর রুমে যাই, কিন্তু বাইরে গিয়ে দাঁড়িয়ে দরজায় একটা টোকা দিই। হঠাৎ দরজার শব্দ শুনে তাকিয়ে দেখি আধার দাঁড়িয়ে আছে। বিয়ের দিন ভালো করে দেখতে পারি নাই, তবে মায়ের মতো দেখতে হয়েছে। একটু হাসি দিয়ে ওকে ভেতরে আসতে বলি। আমি ভেতরে যাই। খুব সুন্দর রুম, সব গুছিয়ে রাখা হয়েছে। আম্মু এমন রুম অনেক পছন্দ করতো, তবে সবচেয়ে বেশি ভালো লাগে বেলকনিতে রাখা একটা ফুলের টব, যেখানে একগুচ্ছ গোলাপ রয়েছে। আম্মুর গোলাপ সবসময় অনেক প্রিয় ফুল ছিল। কি রুমটা তোর পছন্দ হয়েছে? আর এ বাড়ি পছন্দ হয়েছে তোর? শোন, তোর যদি কোনো কিছু দরকার হয় তাহলে আমার কাছে এসে বলবি, সব তোর সামনে এসে হাজির হয়ে যাবে। বড় আব্বুর কথা শুনে একটু বিষাদের হাসি দেই আমি। তারপর বলি, এবারই আমার আম্মুকে তো একটু সুখ দিতে পারে নাই, তাই আমাকে আর কি দিবে বলুন? আধার কথাটা অভিমান করে বলেছে সেটা বুঝতে পারি। আসলে সুখ কথাটা অনেক ছোট, কিন্তু সবার কপালে এই কথাটা থাকে না। যদি সম্পর্ক বিশ্বাস দিয়ে তৈরি না হয় তাহলে সুখ কী করে আসবে? বড় আব্বু কথাটা শুনে আমি তাকে উত্তর দিই, বিশ্বাস না থাকলে সম্পর্ক টিকে থাকে না, কিন্তু যদি কেউ বিশ্বাস ভেঙে ফেলে তাহলে তাকে আবার বিশ্বাস করা কঠিন। আর এ বাড়ি থেকে আমার কিছু দরকার নেই, শুধু এই ফুলের গাছ থেকে একটা গোলাপ চাই আমার। এই গাছের ফুল আমি কাউকে দেই না, কারণ এই ফুল একজন খুব পছন্দ করত, কিন্তু তোকে দিব কারণ তুই আমার অনেক আপন মানুষ, তাই নিয়ে যা ফুল।
বড় আব্বুর মুখে আপন কথাটা শুনে খারাপ লাগেনি, তবে নিজের অনুভূতি সামনে রাখতে হবে, তাই আমি টব থেকে একটা ফুল নিয়ে রুমে চলে আসি। ফুল দেখে আম্মুর কথা অনেক মনে পড়েছে, কিন্তু আম্মু ছেড়ে চলে গেছে আমাকে। নিজের রুমে চলে যাই, গিয়ে দেখি উনি বিছানা রেডি করছেন। আমি দেখি আধার রুমে এসেছে, কিন্তু হাতে একটা ফুল নিয়ে। শুনুন, আমি বেডে ঘুমিয়ে পড়লাম, আপনি সোফায় ঘুমিয়ে পড়েন। আমি ওনার কথা শুনে সোফায় গিয়ে শুয়ে পড়ি। সকালে উঠে আবার কলেজে যেতে হবে। ফজর আজান শুনে ঘুম ভেঙে যায়। অজু করে নামাজ পড়ে নিই, আর রুমে একটা কোরআন শরীফ আছে, সেটা তেলাওয়াত করি। সকালে ঘুম থেকে উঠে আধার কোরআন তেলাওয়াত করে রান্নাঘরে যায়। জরিনা আগে থেকে ঘুম থেকে উঠে পড়েছে, তাই সে চায়ের পানি দেয়। আরে ছোট ম্যাডাম, আপনি এত সকালে ঘুম থেকে উঠে পড়েছেন? আর আপনার কিছু লাগবে তাহলে বলেন, আমাকে রান্নাঘরে আসার কি দরকার ছিল? আরে খালা, আর কিছু লাগবে না। আর রান্নাঘরে এসেছি, সকালে রান্না করতে হবে তো। আসলে আমার কলেজ আছে, তাই এখন রান্না শুরু করে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি কথাটা শুনে খুশি হয়ে যাই। মেয়েটা খুব ভালো, না হলে এখন কেউ রান্নাঘরে আসতে চায় না, সবাই শুধু হুকুম করে। সবার জন্য রান্না করে ফেলি। সময় হয়ে গেছে, কলেজে যেতে হবে, তাই রুমে চলে যাই। উনি ঘুম থেকে উঠে পড়েছেন। সকালে সবাই খাবার খেতে টেবিলে আসে, ফারিসও আসে। আমি কিছু না বলে সবাইকে খাবার পরিবেশন করে দিই। জরিনা খালা সাহায্য করতে থাকে আমাকে। ফারিস বলে উঠল, বড় আব্বু, আজকে আমার জরুরি কিছু কাজ আছে, সেই জন্য তাড়াতাড়ি যেতে হবে। আধার আর তুলি একসাথে কলেজে চলে যাবে বাড়ির গাড়ি করে, আমি যেতে পারবো না। নীলয় চৌধুরী বললেন, আচ্ছা ঠিক আছে, তোকে যেতে হবে না, ওরা চলে যেতে পারবে। আধার ফারিসের কথা শুনে একটু খুশি হয়ে যায়। উনি না গেলে একটু আনন্দ করতে পারবো গাড়িতে, তবে উনি গেলে খারাপ হবে না। লোকটা এত বেশি বকা দেয় না, হয়তো ওনার সত্যি জরুরি কিছু কাজ আছে। খাওয়া শেষ করে রুমে চলে আসি। একটু রেডি হয়ে নিচে যাই, মেয়েটা খাবার খেতে বসেছে। আমার সাথে যেতে হবে না এই কথাটা শুনে মেয়েটা মনে হয় বেশ খুশি হয়েছে, যদিও মুখ দেখে মনে হচ্ছে না। আমি কিছু না বলে গাড়ি থেকে বের হয়ে কাজের জায়গায় চলে যাই। খাবার দাওয়া শেষ করে রেডি হয়ে আমি আর তুলি কলেজে চলে যাই। সেখানে ক্লাস শুরু হয়, সবাই পড়াশোনা করছে। 1 ঘন্টা পর ম্যাডাম ক্লাস থেকে বের হয়। কলেজে আধারকে ভাবি ডাকতে পারবো না, তাই নাম ধরে রাখি। আধার, তোমাকে ইংরেজি বিভাগকে নীরব স্যার ডেকে পাঠিয়েছেন, এক্ষুনি যেতে বলছে, কিছু কথা বলবে তোমার সাথে। তুলির কথা শুনে অনেক ভয় করছে আমার, কারণ আমি এই কলেজে নতুন। স্যার আমাকে হঠাৎ ডাকলেন, কেউ কি কোনো অভিযোগ করেছে আমার নামে? আরে আধার, তাড়াতাড়ি যাও, স্যার অনেক রাগী, দেরি করলে বকা দিতে পারে, যাও। আমি কি করব? একটু সাহস নিয়ে স্যারের অফিসের সামনে যাই, দরজায় একটা টোকা দিই। স্যার, আসতে পারি? আধার, ভেতরে আসো, এখানে বসে যাও, তোমার সাথে কিছু কথা আছে আমার। আমি একটু অবাক হই স্যারের মুখে নিজের নাম শুনে। কলেজে আমি নতুন, কেউ আমার নাম জানে না, তাহলে স্যার কী করে জানে উনি কি আমার পরিচিত? আমার মুখে তোমার নাম শুনে অবাক হয়ে গেলে, তাই না? আসলে আমি তোমার মায়ের একজন ছাত্র। তোমার ফাইল একটু চেক করছিলাম, সেখানে তোমার মায়ের নাম দেখে বুঝতে পারি তুমি ম্যামের মেয়ে। স্যারের কথা শুনে একটু খুশি হই। আসলে মা একজন শিক্ষক ছিলেন। স্যারের সাথে অনেকে কথা বলি, মনে হয় স্যার মাকে অনেক সম্মান করে। ক্লাস শুরু হয়ে যাবে, তাই রুমে চলে আসি। কি হলো আধার, স্যার তোমাকে কি বকা দিয়েছে? নীরব স্যার অনেক রাগী, কারোর সাথে ভালো ব্যবহার করে না। আরে তুলি, তুমি চিন্তা করো না, স্যার আমাকে বকা দেয়নি। স্যার আমার মায়ের ছাত্র, তাই আমার সাথে কিছু কথা বললেন মায়ের বিষয়ে। ও তাই, তাহলে তুমি বেঁচে গেলে। স্যার অনেক রাগী, কলেজে সবাই অনেক ভয় পায় তাকে। আচ্ছা ঠিক আছে, চলো, ক্লাস শুরু হয়ে যাবে। কলেজ শেষ করে বাসায় ফিরে আসতে যাব, তখন তুলির ফোনে একটা কল আসে। ওর বন্ধুর মা অনেক অসুস্থ, ওকে যেতে হবে। আধার, তুমি গাড়ি নিয়ে বাসায় চলে যাও, আমাকে নিধির মাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আরে তুলি, তোমার গাড়ির দরকার, কারণ নিধির মাকে গাড়ি করে হাসপাতালে নিয়ে যেতে হবে। তুমি চিন্তা করো না, আমি রিক্সা নিয়ে চলে যেতে পারবো। আরে একদম না, ভাইয়া যদি জানতে পারে তাহলে অনেক বকা দিবে আমাকে। তুমি এই শহরে নতুন, রাস্তা না চিনতে পেরে হারিয়ে গেলে তখন? তুলিকে অনেক কষ্ট করে রাজি করিয়ে গাড়ি দিয়ে পাঠিয়ে দিই। কলেজের সামনে কোনো রিক্সা নাই, তাই একটু হেঁটে গিয়ে রিক্সা নিতে হবে। হঠাৎ সামনে দেখি গোলাপ ফুল, দেখে কিনতে ইচ্ছা করে। আরে আপু, গোলাপ নেবেন? 30 টাকা করে নিতে হবে। আমি গোলাপ নিয়ে একটু হাঁটতে থাকি। এমন সময় দেখি এই জায়গায় অনেক গন্ডগোল হচ্ছে। একটু ভয় পেয়ে যাই, আর সামনে কোনো রিক্সা নাই। কী করে যাব বাসায়? আধার, আপনি এখানে কি করেন?
হঠাৎ পেছনে কারো ডাক শুনে তাকিয়ে দেখি উনি, মানে ফারিস। আমি ওনাকে জিজ্ঞেস করি, আপনি এখানে কি করেন? আধার উত্তর আগে আমি জানতে চাই, তুলি কোথায় আর আপনার গাড়ি কোথায়? আসলে হঠাৎ করে তুলির বন্ধুর মা অসুস্থ হয়ে যায়, তাই সেখানে যেতে হয়েছে গাড়ি নিয়ে। আমি হেঁটে বাড়ি ফিরে যাব, কিন্তু রাস্তায় গণ্ডগোল হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে বাসায় চলুন। আচ্ছা, এখানে এমন গণ্ডগোল হচ্ছে কেন? সবাই মারামারি করছে? আসলে ওদের এমপিকে নিয়ে কেউ খারাপ কথা বলেছে, তাই এমন করছে। পুলিশকে ফোন করে ডাকা হয়েছে, তারা চলে আসবে। হঠাৎ খেয়াল করি একটা পাথরের টুকরো ফারিসের দিকে ছুটে আসছে। আমি ওনাকে সরিয়ে দিয়ে সেটা হাত দিয়ে ধরে ফেলি। আরে আধার, আপনার কি হয়েছে? আপনার হাত তো লাল হয়ে গেছে, ব্যথা করছে? আসলে পাথরটা হঠাৎ করে হাতে লাগে, তাই একটু লাল হয়ে গেছে। ফারিস আমাকে ওনার গাড়িতে নিয়ে বসিয়ে দেন। আমি ওনার হাতে মলম লাগিয়ে দিই। হাত অনেক লাল হয়ে গেছে। এই মেয়েটা আমাকে বাঁচাতে নিজেকে কষ্ট দিয়েছে। সব হয়েছে এই এমপির জন্য। এই শহরের এমপি আসলে অনেক খারাপ দলের লোকদের ঝগড়া করতে দিয়ে উনি কোথায় চলে গেলেন। এই পাথর ওনার শরীরে ছোড়া উচিত, বজ্জাত এমপি। আধারের কথা শুনে সামনে থাকা ড্রাইভার পেছনে তাকায়। আসলে আধার জানে না এই শহরের এমপি আসলে কে। ফারিস মুচকি হেসে আধারকে জিজ্ঞেস করে, এই শহরের এমপি আসলে কে সেটা আপনি জানেন না? বড় আব্বু আপনাকে বলে নাই? ফারিসের কথা আধার বুঝতে পারে না, কারণ এই শহরের এমপি কে সেটা বড় আব্বু আধারকে কেন বলবে। তাই সে ফারিসকে বলে, বড় আব্বু আমাকে এমপির বিষয়ে কেন বলবে? আর এই শহরের এমপি কে সেটা জেনে আমি কি করব? তবে এমপি আসলে একটা বজ্জাত। আমার মতো একটা ভালো মেয়ে এমপির জন্য ব্যথা পেয়েছে, তাই এই এমপির কখনো ভালো হবে না। বিয়ের পর বউ ছাড়া হানিমুনে যেতে হবে, তখন বুঝতে পারবে ব্যথা কাকে বলে। ফারিস ওর কথা শুনে মুচকি হাসে, কারণ সত্যি এমপিকে বউ ছাড়া হানিমুনে যেতে হবে, কারণ এমপি বিয়ের বিষয়ে বিশ্বাস করে না। আবার আধারের অভিশাপ বেচারা এমপি। ফারিস আধারকে এমপির বিষয়ে একটা কথা বলে, আপনার অভিশাপ বেচারা এমপির উপর লেগে গেছে। এমপির বউ ছাড়া হানিমুনে যেতে হবে, কারণ তার বউ বিয়ের 6 মাস পরে চলে যাবে। ফারিসের কথা শুনে আধার অনেক খুশি হয়ে যায়, কারণ তার অভিশাপ লেগে গেছে। আধার বলে, আপনি সত্যি বলছেন? এই এমপির বউ 6 মাস পরে চলে যাবে? আসলে ঠিক হবে, বজ্জাত এমপির সাথে একটা মেয়ে কী করে থাকতে পারবে? যে এমপি 5 বছরে একটা রাস্তা ঠিক করতে পারেনি, সে তার বউকে কী করে খুশি রাখবে? আধারের কথা শুনে ফারিস বলে, এমপি চাইলে তার বউকে খুশি রাখতে পারে, কিন্তু তার বউ অনেক বাচ্চা টাইপ। আর এমপি বিয়েতে বিশ্বাস করে না, তাই ডিভোর্স হয়ে যাবে। আর এই রাস্তায় কাজ চলছে, তাই রাস্তা এমন। পুরাতন রাস্তা ভেঙে নতুন করে রাস্তা তৈরি করতে হবে। এমপি কিন্তু ভালো কাজ করছে, জনগণের সুবিধা হবে। আধার ফারিসের কথা ভেবে দেখে ফারিস ভুল কিছু বলছে না। রাস্তায় কাজ চলছে এমন মনে হচ্ছে, তাহলে কি এমপি খারাপ মানুষ না? সেটা ভাবে। তারপর আধার বলে, ঠিক আছে, এমপি খারাপ মানুষ না, কিন্তু ওনার জন্য আমি হাতে ব্যথা পেয়েছি, তাই আমার কাছে উনি খারাপ, অনেক খারাপ মানুষ। ব্যাটা একটা বজ্জাত। ফারিস শুধু ওর কথা শুনে হাসছে। মেয়েটা আসলে বাচ্চা টাইপ। সামনে থাকা ড্রাইভার ওর কথা শুনে হাসছে। কি গালি দিচ্ছে সে এমপিকে, কিন্তু আসলে এই এমপি কে সেটা সে জানে না। সত্যি ভবিষ্যতে কখনো এমপির বউ ছাড়া হানিমুনে যেতে হয়, তাহলে আধার মেনে নিতে পারবে। আধার গালি দিচ্ছে, বজ্জাত এমপি, বিয়ের 3 দিন পরে তোর বউ মারা যাবে। তোর জন্য ওই লোকজন মারামারি করছে, আমাকে পাথর ছুঁড়ে মেরেছে। যদি কখনো সামনে দেখতে পাই তোকে 1 ঘন্টা সুইমিং পুলে দাঁড় করিয়ে রাখবো, বজ্জাত এমপি। ফারিস আর আধার বাড়ি ফিরে আসে তখন বিকাল হয়ে গেছে। বাড়ির সবাই খাওয়া শেষ করে বিশ্রাম নিতে গেছে। যদিও বেশ ভালো হয়েছে, না হলে আধারের হাতের অবস্থা দেখে সবাই অনেক চিন্তা করবে। আধারকে ফারিস রুমে নিয়ে যায়। হাতে বেশ লাল হয়ে গেছে, নিশ্চয়ই আধারের ব্যথা করছে অনেক। তাই ফ্রিজ থেকে বরফ বের করে ওর হাতে লাগিয়ে দেয়। ফারিস বরফ নিয়ে হাতে লাগিয়ে দেয় আর বলে, আচ্ছা, পাথরটা যদি আমার শরীরে এসে লেগে যেত তাহলে কি এমন সমস্যা হতো? আপনি কেন সেটা ধরতে গেলেন? হাতে কত ব্যথা লেগেছে? ফারিসের কথা শুনে বিষাদের একটা হাসি দিয়ে আধার বলে, ফারিস, আপনি আর আমি এই বিয়ে মেনে নিতে পারবো না। 6 মাস পর আমাদের ডিভোর্স হয়ে যাবে, কিন্তু এখনও ডিভোর্স হয়ে যায়নি। তাই আমার স্বামীকে সব বিপদ থেকে বাঁচিয়ে রাখা আমার দায়িত্ব। আর পাথরটা অনেক বড় ছিল, যদি আপনার কোনো বড় বিপদ হয়ে যেত। আধারের মুখে স্বামী কথা শুনে কেমন একটা আজব অনুভূতি হলো। যদিও কেমন সেটা ভালো না খারাপ সেটা ফারিস জানে না, তবুও ফারিস বলে, আমি যেমন এই বিয়ে মেনে নিতে পারবো না, আপনিও মেনে নিতে পারবেন না। তাহলে আমার বড় বিপদ হলে আপনার কষ্ট হবে কেন?
ফারিসের কথা শুনে আধার একটু শ্বাস নিয়ে বলে, আমার কষ্ট হবে না, কিন্তু এই পরিবারের হবে। আর আমি যদি পাথরের আঘাতে মারা যাই তাহলে কেউ কাঁদবে না আমার জন্য, কিন্তু আপনার কিছু হয়ে গেলে সবাই ভেঙে পড়বে। এই পরিবার আমার আপন না, কিন্তু রক্তের সম্পর্ক আছে তাদের সাথে। আর আপনার কিছু হয়ে গেলে আমার কথাটা বলে থেমে যায়। আধারের কথা শুনে ফারিস কিছু বলতে যাবে তখন ওর ফোনে কেউ কল দেয়। হ্যালো এমপি স্যার, যারা পরিষদের সামনে গন্ডগোল করেছে তাদের ধরতে পেরেছি, আপনাকে আসতে হবে। কেউ ফোনে ফারিসকে এমপি বলেছে। সেটা শুনে আধার অবাক হয়ে গেছে। এমপি মানে তাহলে ফারিস এই শহরের এমপি? ফারিস আধারের মুখের দিকে তাকিয়ে দেখে মেয়েটা অবাক হয়ে গেছে। ফারিস একটু হেসে পুলিশকে বলে, আচ্ছা ঠিক আছে, আমি রাতে আসব, এখন একটা কাজে বিজি আছি, পরে ফোন করে কথা বলছি আপনার সাথে, বাই। ফারিসের ফোন রাখা শেষ হলে আধার জোরে কান্না করতে থাকে। কান্না কম করছে, চিৎকার বেশি করছে। কান্না করতে থাকে আর আধার বলতে থাকে, আপনি কি করে এটা করতে পারলেন আমার সাথে? আপনার যখন বউ আর বাচ্চা আছে তাহলে আমাকে বিয়ে করলেন কেন? 6 মাস আপনার বাচ্চাদের সাথে একটা সতিনীর সাথে সংসার করতে পারবো না আমি। আধারের কথা শুনে ফারিস অবাক। তার বাচ্চা আর বউ আছে, কিন্তু সেটা সে নিজে জানে না। আর এই মেয়ে যে জোরে কান্না করছে, পুরো বাড়ির মানুষ চলে আসবে মনে হয়। আধারকে ধমক দিয়ে ফারিস বলে, আমার কোনো বউ আর বাচ্চা নাই, আপনি এইসব কি বলছেন? আর আমি বিয়ের বিষয়ে বিশ্বাস করি না, সেটা আপনি জানেন। আধার আরও জোরে কান্না করতে থাকে আর বলে, আপনার যদি বউ আর বাচ্চা না থাকে তাহলে এমপি কি করে হতে পারলেন আপনি? নিশ্চয়ই আপনি বিবাহিত। ফারিস একটু বিরক্ত হয়ে বলে, আচ্ছা কেউ বিয়ে না করলে কি এমপি হতে পারে না? বিয়ের সাথে এমপির কী সম্পর্ক? ফারিসের কথা শুনে কান্না থামিয়ে আধার বলে, আসলে আমাদের শহরে যারা এমপি হয়েছে তাদের সবার বউ আর বাচ্চা আছে। কোনো এমপি এমন নাই যার বউ আর বাচ্চা নেই। ছোটবেলা থেকে খুব শখ ছিল এমপির সাথে প্রেম করব, কিন্তু সব এমপি বিবাহিত ছিল, তাই আমি মনে করেছি বিয়ে আর বাচ্চা না থাকলে এমপি হতে পারে না কেউ। আধারের কথা শুনে ফারিস হাসবে না কাঁদবে সেটা বুঝতে পারে না। সত্যি বিয়ে না করলে এমপি হওয়া যায় না। বড় আব্বু, তুমি কার সাথে বিয়ে দিলে? এই মেয়ে তো আসলে একটা বাচ্চা মেয়ে। ফারিস এই 6 মাস তোকে আর কি শুনতে হবে কে জানে।